ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে কোনো বস্তুর ভর m, ওজন w, অভিকর্ষজ ত্বরণ g হলে নিচের সম্পর্কটি ঠিক হবে w সমান mg। দুয়ে দিয়েছে 60 ডিগ্রি কোণে আপতিত দুটি দর্পণের মাঝখানে একটি বস্তু রাখলে ওই বস্তু দ্বারা দর্পণে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। 3 নিউক্লিয় বল ক্রিয়াশীল হয় প্রোটন আর নিউট্রনের মধ্যে। 4 আইসোটোপ নিয়ে এমন একটি মৌল হলো ফ্লুরিন। 5 Na2O2 হলো একটি পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড। 6 বনস্পতি তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? হাইড্রোজেন। 7 প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলে। 8 কোন রোগটি টিকাকরণ দ্বারা প্রতিরোধ করা যায় না? কলেরা। 9 লোকাল হরমোন কোনটি? গ্যাস্ট্রিন। 10 প্রদত্ত কোনটি জীবাণুনাশক হিসাবে কাজ করে? রসুন। 2 আইতে দিয়েছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো। লিখবে ঘাত হচ্ছে তরলের সংস্পর্শে থাকা কোনো তলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। আর চাপ হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে। চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে চাপ আর ঘাতের সম্পর্ক হচ্ছে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। 2তে বলেছে ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর কত কোণে রাখতে হবে? লিখবে ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর 60 ডিগ্রি কোণে রাখতে হবে। 3তে বলেছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম টেট্রাক্লোরাইডের মধ্যে কোনটি আয়নীয় যৌগ? সোডিয়াম ক্লোরাইড। 4তে দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের অক্সাইড? এই যেই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্ষারকীয় প্রকৃতির হয়, তার মানে এটা ক্ষারীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড। 5এ দিয়েছে একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমারের নাম লেখো। 2 দাগের 5এর যে প্রশ্নটা, যে একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমারের নাম লেখো, সেটা হবে পলিহাইড্রক্সি বিউটারেট বিটা হাইড্রক্সি ভ্যালারেট PHBV। 6তে দিয়েছে সোডা ওয়াটার কি? আচ্ছা, এটা আছে রায়মার্টিনের 302 পাতায়। এই যে সোডা ওয়াটার কি, লিখবে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে যে জলীয় দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলে। 7এ রয়েছে মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 46, মানে 23 জোড়া। 8এ দিয়েছে সুইসাইডাল ব্যাগ কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? মানে আত্মঘাতী থলি। এই যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। আত্মঘাতী থলি মানে ওই সুইসাইডাল ব্যাগ, লাইসোজোমকে বলা হয়ে থাকে। 9 দিয়েছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো। তাহলে পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নির্গত একটি হরমোন হচ্ছে ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডায়ারিউটিক হরমোন বা ADH। রায়মার্টিনে 485 পাতায় আছে। 10এতে আছে একটা মিশ্র গ্রন্থির নাম লেখো। মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। 11তে বলেছে ভারতের স্থলভাগের কত শতাংশ স্থানে বন আছে? আচ্ছা, ভারতের স্থলভাগের কত শতাংশ স্থানে বন আছে, এটা আছে বইয়ের 243 পাতায়। ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। 12তে বলেছে WWF এর সম্পূর্ণ নাম কি? আচ্ছা, WWF এর পুরো নাম রায়মার্টিনের 568 পৃষ্ঠায় আছে। এই যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF। 13তে বলেছে কোন গাছের ফল তরমুজের মতো দেখতে হয়? সাগুয়ারা গাছের ফল তরমুজের মতো দেখতে। তাহলে এটা আছে বইয়ের 263 পাতায়। সাগুয়ারা গাছের ফল তরমুজের মতো দেখতে। 14তে দিয়েছে কোন গাছের মূলে রৌবেসিন উপক্ষার থাকে? নয়নতারায়। 292 পেজে আছে বইয়ের। রৌবেসিন হচ্ছে একটা উপক্ষার, এটা আছে বইয়ের 292 পাতা। এই যে নয়নতারা, এই গাছের মূলে থাকে রৌবেসিন নামে একটি উপক্ষার, যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা সৃষ্টি হলে এই উপক্ষার দূর করতে সাহায্য করে। 3 আয়তে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো।
আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সূত্র রায়মার্টিনে 112 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে যে এখানে দুটো শর্ত আছে, একটা হচ্ছে আলোকরশ্মিকা অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর দুই হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। দুইতে দিয়েছে আর্কিমিডিসের নীতিটি লেখো। এটা আছে বইয়ের 16 পাতায়। লিখবে যে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয়, নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তিনতে দিয়েছে হাইড্রোজেন একটি বিজারক পদার্থ, সমীকরণ সহ প্রমাণ করো। হাইড্রোজেন একটি বিজারক পদার্থ, এটা আছে বইয়ের 131 পাতায়। এই যে বিজারণ ক্রিয়া, অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকার ফলে হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। উত্তপ্তকারক কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। আর এটা হচ্ছে সমীকরণ। 4 বলেছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 307 পৃষ্ঠায় রয়েছে। লিখবে যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্পায়নের প্রসার, বনসম্পদের ব্যাপক ধ্বংস সাধন, অপরিকল্পিত নগরায়ন, ব্যাপক হারে কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি দহনের ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বাড়ছে। এর ফলে পৃথিবীর উষ্ণতাও বাড়ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে ভূপৃষ্ঠের জলের বাষ্পীভবন আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও। মূলত এই দুটি গ্রিনহাউস গ্যাস ভূপৃষ্ঠ আর বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বাড়িয়ে তুলছে, একেই বলে বিশ্ব উষ্ণায়ন। 5 দিয়েছে দুটি জৈব ভঙ্গুর প্রাকৃতিক পলিমারের নাম লেখো। দুটি জৈব ভঙ্গুর প্রাকৃতিক পলিমার সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, তো যে কোনো দুটো লিখে দেবে। 6 দিয়েছে দুটি সমযোজী যৌগের নাম লেখো। দুটি সমযোজী যৌগ আছে যেমন হচ্ছে জল, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ফসফিন, কার্বন ডাই অক্সাইড। তো এগুলো সমযোজী যৌগের উদাহরণ। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। তাহলে এটা আছে বইয়ের 90 পাতায়। 7 দিয়েছে ক্যাকটাসে দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই উত্তরটা লিখবে যে জাঙ্গল উদ্ভিদ শুষ্কতাকে সহ্য আর প্রতিরোধ করতে সক্ষম। 2, এদের কাণ্ড ও পাতা রসালো হয় আর অল্প জলেই দীর্ঘদিন বেঁচে থাকে। মোট আছে 5টা পয়েন্ট, তো প্রথম দুটো বলে দিলাম। 8 দিয়েছে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে দুইটি পার্থক্য লেখো। ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য রায়মার্টিন থেকে দিচ্ছি, সেটা আছে রায়মার্টিনের 427 পাতায়। তো ভাইরাসের কোষীয় গঠন হচ্ছে ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া কোষীয় গঠন উপস্থিত। আর ভাইরাস শুধুমাত্র পোষক কোষের ভিতরে সজীবের ন্যায় আচরণ করে এবং অন্য সময় জ্বরের ন্যায় অবস্থান করে, আর ব্যাকটেরিয়া সবসময় সজীব। 9 দিয়েছে খাদ্যকে ভালো রাখার দুটি উপায় লেখো। এটা আছে বইয়ের 200 পাতায়। কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব। 1 হচ্ছে কোনো পাত্রে বায়ু শূন্য করে খাদ্যকে রেখে বা বিশেষ মোড়কে রেখে। আর 2, কোনো সবজি এবং ফলকে, যেমন সবজি মানে বাঁধাকপি আর ফল হচ্ছে টুকরো করে কাটা আম, দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিয়ে। দুটো লিখতে বলেছে। এখানে মোট আছে 3টে, 6টা, 3, 4, 5, 6, 7খানা আছে পয়েন্ট। 10 দিয়েছে অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন কেন বলা হয়। আচ্ছা, অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন কেন বলে, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই যে অ্যাড্রিনালিনকে কেন সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে। শরীরের কোনো উত্তেজনা দেখা দিলে অ্যাড্রিনালিন দ্রুত সেই উত্তেজনা প্রশমনে সাহায্য করে। এই হরমোন আমাদের বিভিন্ন মানসিক অবস্থা যেমন ভয়, দ্বন্দ্ব ও পালানোর মনোবৃত্তিকে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে। শরীরের সংকটকালে এইরূপ দ্রুত মোকাবিলা করা এই হরমোনকে আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। 11 আছে শাল গাছের 2টি উপকারিতা লেখো।
এটা বইয়ের 283 পাতা থেকে দিচ্ছি। শালগাছে 4 নম্বর আর 5 নম্বর পয়েন্টটা, যেমন রজন হচ্ছে গুণী থেকে প্রাপ্ত রজন, স্পিরিটার বার্নিশ তৈরির কাজে লাগে, আর ট্যানিন হচ্ছে ছাল থেকে প্রাপ্ত ট্যানিন, চর্মশিল্পে ব্যবহৃত হয়। 12তে দিয়েছি এলাচ কি জাতীয় উদ্ভিদ, এটি কয় প্রকার এবং কি কি। এলাচ এটা আছে বইয়ের 288 পাতায়। বলেছে এলাচ কি জাতীয় উদ্ভিদ। এলাচ হচ্ছে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এর কাণ্ড থাকে মাটির নিচে। তাহলে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এলাচ 2 রকমের হয়, বড় এলাচ আর ছোট এলাচ। 13তে বলেছে পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়, আর গন্ডারের শিং দিয়ে কি তৈরি করা হয়। এটা আছে বইয়ের 279 পাতায়, 279। গন্ডার সংরক্ষণ কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গে 2টো ন্যাশনাল পার্ক, জলদাপাড়া আর গরুমারাতে গন্ডার সংরক্ষণ করা হয়। আর গন্ডারের শিং দিয়ে আচ্ছা লিখবে যে গন্ডারের খড়গের একটা উত্তেজক গুণ আছে, তাই এই ভ্রান্ত বিশ্বাসের জন্য চোরা শিকারীদের লোভের শিকার হয়। 14তে দিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। আচ্ছা, বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন, এটা বইতে ঠিক করে দেওয়া নেই, এটা আমি একটা অন্য বই থেকে দিচ্ছি, তো পেজ নাম্বার তাই দিলাম না, এটা লিখে নেবে তোমরা। এক হচ্ছে যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ বাঁচিয়ে রাখা যায়, আর 2 বিভিন্ন প্রাণীজ সম্পদ যেমন মধু, মোম, লাক্ষা, রেশম এবং মৃত প্রাণীর থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য মানে যেমন দাঁত, চামড়া, শিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। আর একটা হচ্ছে পরিবেশের সমতা আর ভারসাম্য রক্ষা করা যায়। তো এইসব কারণেই হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষার বা সংরক্ষণের প্রয়োজন। 4-এর আইতে বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, ছায়া প্রকাশনীর 79 পেজে আছে। এই যে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এক হচ্ছে সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে গঠিত প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। 2 হচ্ছে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব আর অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার পরস্পর সমান হয়, প্রতিবিম্ব বস্তু সমশীর্ষ হয়। 3টে বলেছে, তো আমি 4টে বলে দিলাম। 2-তে দিয়েছে বরফ জলে ভাসে কেন, আর পারদের ঘনত্ব সিজিএস এককে লেখো। আচ্ছা, সিজিএস এককে পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার ঘন সেমি। আর ওর সাথে যেটা আছে বরফ জলে ভাসে কেন, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, তো যদি না থাকে তো একটু লিখে নেবে। জল অপেক্ষা বরফের ঘনত্ব কম বলে বরফ জলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। 1 ঘন সেন্টিমিটার বরফের ভর হচ্ছে 0.917 গ্রাম এবং 1 ঘন সেন্টিমিটার জলের ভর 1 গ্রাম। সুতরাং কিছু পরিমাণ বরফ সমায়তন জল অপেক্ষা হালকা, তাই বরফ জলে ভাসে। 3-তে দিয়েছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য, এটা তোমাদের বইতে আছে, এই যে লিখবে। 1 হচ্ছে তিনি বলেছিলেন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। 2 একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে একই রকম। 3 ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুরা ভর ও ধর্মে আলাদা। 4 রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এটাই হচ্ছে ডাল্টনের স্বীকার্য। 4-তে দিয়েছে চুন জলে প্রথমে অল্প আর পরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড পাঠালে কি হবে, সমীকরণ সহ লেখো। এটা আছে তোমাদের বইয়ে 154 পাতায়। বইয়ের 154 পাতায় এই যে লিখবে যে প্রথমে একটা পরিষ্কার চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আবার পরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বেশিক্ষণ ধরে চালনা করলে ঘোলা চুন জল স্বচ্ছ হয়ে যায়, কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 2 উৎপন্ন হয়।
5-এ দিয়েছে অ্যালুমিনিয়ামের সঙ্গে কোন ক্ষার বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করে সমীকরণ সহ লেখো। এটা আছে বইয়ের 131 পাতায়। অ্যালুমিনিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর এটা হচ্ছে সমীকরণ। 6-তে দিয়েছে বহুরূপতা কাকে বলে, বহুরূপতার কারণগুলি লেখো। আচ্ছা, বহুরূপতা কাকে বলে আর বহুরূপতার কারণগুলি লেখো, এটা আমি এখন বই থেকে দিচ্ছি। এখানে বইতে বহুরূপতা কাকে বলে লিখবে, যখন কোনো মৌলকে একাধিক ভৌত রূপে পাওয়া যায় তখন সেই ভৌত রূপগুলোকে মৌলটি বহুরূপ বলে, আর মৌলের এই ধর্মকে বহুরূপতা বলা হয়ে থাকে। আর বহুরূপতার কারণ হচ্ছে মৌলদের বহুরূপেদের আণবিক গঠনে বা ক্রিস্টালের মধ্যে অণুদের পারস্পরিক অবস্থানের পার্থক্য থাকে, আর এই পার্থক্যের জন্য তাদের ভৌত ধর্মে মানে ঘনত্ব, রং, বিশেষ দ্রাবকে দ্রাব্যতার পার্থক্য দেখা যায়। এটাই হচ্ছে তোমার বহুরূপতার কারণ, বা কখনো কখনো রাসায়নিক ধর্মেও পার্থক্য থাকে। 7-এ দিয়েছে কৃত্রিম পলিমার কিভাবে পরিবেশ দূষণ করে, এই দূষণ রোধে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, এখানে আছে কৃত্রিম পলিমার কিভাবে পরিবেশ দূষণ করে। তো এই কৃত্রিম পলিমারের ব্যবহারের সংকট, এটি হচ্ছে দীর্ঘস্থায়ী। পলিথিন, পিভিসির মতো পলিমারগুলি মনুষ্য সৃষ্ট জৈব অভঙ্গুর, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের এনজাইম দ্বারা কৃত্রিম পলিমারকে বিয়োজিত করা যায় না। এর ফলে ফেলে দেওয়া পলিথিনের ব্যাগ, পিভিসি পাইপের টুকরো, ডট পেনের রিফিল, প্লাস্টিকের দ্রব্য ইত্যাদি সহজে নষ্ট হয় না। নদী, নালা, নর্দমা অন্যান্য স্থানে জমে থাকে দূষণ ঘটায়। এছাড়াও কৃত্রিম পলিমারের দহনে ডায়াফ্রিন নামে একরকমের বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, বায়ু দূষণ ঘটায় আর মারণ রোগের সৃষ্টি হয়। আর এর সাথে বলেছে এই দূষণ প্রতিরোধ করতে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে। 4R পদ্ধতি, যেটা রিফিউজ, রিডিউস, রিসাইকেল আর রিইউজ, এইগুলো এই পদ্ধতি অবলম্বন করা যায়। তো 4R পদ্ধতিতে রিফিউজ মানে প্লাস্টিকের দ্রব্য আর কি দিলে, প্লাস্টিক ব্যাগ ট্যাগ দিলে বাজারে গেলে সেগুলো অস্বীকার করা, নিতে অস্বীকার করা। এইটা আমরা লিখতে পারি যে 4R পদ্ধতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। তো কমিয়ে আনা, এই যে এই সমস্ত কৃত্রিম পলিমারগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা। প্লাস্টিক ব্যাগ, থার্মোকল। রিইউজ, পরিত্যক্ত যে সমস্ত পলিমারকে কাজে লাগানো যেতে পারে, রিচার্জেবল ব্যাটারি, ফল, তরি তরকারি খোসা ইত্যাদি। তো এটা লেখার দরকার নেই, তো আমরা বলবো রিডিউসটাই বেশি আর কি গুরুত্ব দেব। আর হচ্ছে কিছু ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস তৈরি করা যায়, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি কাঁচ, কাগজ, এগুলো থেকে প্রত্যাখ্যান করা। পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু জিনিস ব্যবহার করা উচিত নয়, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, তৈরি বোতল, থার্মোকল। তো আমরা এখানে রিডিউস আর রিফিউজটা বেশি করে আর কি বলবো, যেহেতু কৃত্রিম পলিমারগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায় তাই সেগুলোর ব্যবহার কমিয়ে আনতে হবে, এবং পরিবেশকে সুস্থ রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়। আর হচ্ছে সমাজকে আরও মানে আশেপাশের মানুষজন সবাইকে আরও সচেতন করে তুলতে হবে। আর তারপরে হচ্ছে তোমার প্রশাসনের কাছে সাহায্য চাইতে হবে, যাতে তারাও এই ব্যাপারে আর কি সহযোগিতা করে। আটে দিয়েছে প্লাস্টিক কাকে বলে, এটি কয় প্রকার, কি কি, আর প্রত্যেক প্রকার প্লাস্টিকের একটি করে কাজ লেখো। লিখবে যে উদ্ভিদের দেহে দেখা যায় থাকা একটি দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। রঞ্জক পদার্থের উপস্থিতি অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। এবারে বলেছে যে প্রত্যেক প্রকার প্লাস্টিডের একটি করে কাজ লেখো। আচ্ছা, ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে সূর্যালোক শোষণ করে আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। এটি সালোক সংশ্লেষ পদ্ধতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলকে বর্ণময় করে, এছাড়া পরোক্ষভাবে পরাগ সংযোগে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড শ্বেতসার, প্রোটিন আর লিপিড জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে। নয়তে দিয়েছে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়, হরমোনের কম ক্ষরণে কী রোগ হয়, এই রোগের দুটি লক্ষণ লেখো। আচ্ছা, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়, অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয় ইনসুলিন। এই হরমোনের কম ক্ষরণে কী রোগ হয়,
এই যে এই হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায় আর কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না। একে বলে ডায়াবেটিস আর কি। ডায়াবেটিস রোগ দেখা যায়। এই রোগের দুটি লক্ষণ হচ্ছে বারে বারে, এই যে অ্যান্টি ডায়াবেটিক বলেছে, এই রোগে এই হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয়, ডায়াবেটিস রোগ হয়। আর এই রোগের লক্ষণ হচ্ছে বারে বারে খিদে পায় আর শরীর অবসন্ন হয়ে পড়ে, হৃৎপিণ্ড, বৃক্ক, চোখের কার্যক্ষমতা কমে যায়। দশেতে বলেছে, আচ্ছা এটা তাহলে বইয়ের 232 পাতায় রইল। দশেতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত জীবন কুশলতার 4টি দিক সংক্ষেপে লেখো। চারটে দিক বলেছে। এক হচ্ছে আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। 4 সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা, তার সমাধানের নানা উপায়গুলোকে বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। 11তে বলেছে, তাহলে এটা আছে বইয়ের 242 পাতায়। 11তে বলেছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য বই থেকে দিচ্ছে। এটা আছে বইয়ের 251 পাতায় রয়েছে। 251 পাতায় যেমন হচ্ছে যে এই বনের উদ্ভিদেরা বেঁচে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে। এই বনের বাইন, পশুর, কেওড়া, গড়ান উদ্ভিদের নিচের অংশ জোয়ারের সময় দিনে 2 বার জলে ঢেকে যায়। মাটির সূক্ষ্ম ছিদ্রগুলি কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে, তাই এইসব উদ্ভিদের মূল থেকে মাটির ওপরে অসংখ্য শ্বাসমূল বেরোয়। আবার কোনো ম্যানগ্রোভ যাতে জোয়ার ভাটার স্রোতের টানে উপরে না যায় তার জন্য ঠেসমূল বের করে। গর্জন গাছেটা ভালোভাবে দেখা যায়, এটা 2। আবার গর্জন, গড়ান, কাঁকড়া প্রভৃতি উদ্ভিদে বংশরক্ষার তাগিদে পাকা ফল মাটিতে পড়ার আগেই তার মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায়, মানে গাছে থাকাকালীন। একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। শিশু উদ্ভিদটি যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা দেখা যায়। তো এই 3টে হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য। 12তে দিয়েছে হলুদ জীবাণু নাশক রূপে আর রোগ উপশমে কিভাবে আমাদের সাহায্য করে। আচ্ছা, হলুদ আছে আমাদের হচ্ছে বইয়ের 287 পাতায়। বলেছে জীবাণুনাশক রূপে আর রোগ উপশমে কিভাবে সাহায্য করে। এই যে হলুদে কারকিউমিন নামের একটা যৌগ পাওয়া যায়। এই যৌগের উপস্থিতির জন্য জীবাণুনাশক হিসাবে হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। হলুদ যকৃৎকে সুস্থ রাখতে সাহায্য করে। ক্যান্সার, ডায়াবেটিস, আর্থারাইটিস, অ্যালার্জি, অ্যালজাইমার রোগের চিকিৎসাতে কারকিউমিন কার্যকরী। শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায়। হলুদে লোহার পরিমাণ বেশি থাকায় এটি রক্তাল্পতায় ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলুদ সক্ষম। আর ওষুধ এবং এটা আমাদের শুধু শারীরিক এটাই চেয়েছে, ওটা বলার দরকার নেই, একটুখানি সক্ষম পর্যন্ত বললেই হবে। 13তে বলেছে উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়। লবঙ্গ, দারচিনি আর হচ্ছে জাফরান। এটা আছে বইয়ের 285 পাতায় রয়েছে। 285 পাতায় রয়েছে লবঙ্গ, দারচিনি, জাফরান। লবঙ্গ হচ্ছে গাছের অপ্রস্ফুটিত পুষ্পমুকুল। দারচিনি হচ্ছে গাছের ছাল। আর জাফরান হচ্ছে ফুলের অংশ। জাফরান হলো ফুলের অংশ। তাহলে লবঙ্গ হচ্ছে অপ্রস্ফুটিত পুষ্পমুকুল, দারচিনি গাছের ছাল, জাফরান হলো ফুলের অংশ। 14তে বলেছে বন্যপ্রাণী অবলুপ্তির কারণগুলি আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের 272 পাতায়। মানুষের যেসব আচরণের ফলে বন্যপ্রাণীর বিপন্নতা বাড়ছে। 1 হচ্ছে সম্পদের যথেচ্ছ ব্যবহার, 2 বন কেটে ফেলা, 3 বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, 4 পরিবেশকে দূষিত করা, 5 হচ্ছে অন্য দেশ বা জায়গা থেকে অপরিচিত প্রজাতিকে নিয়ে আসা, 6 আবহাওয়ার পরিবর্তন, 7 শিকার করা, আর 8 হচ্ছে বন্যপ্রাণীর দেহের নানা অংশকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য
অযথা আর কি বন্যপ্রাণী হত্যা করা।